ছিল হলো আমাদের এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে কন্ট্রোল ইউনিটের কাজ, বাস স্ট্রাকচার, তারপরে হইলো আমাদের এই যে ইনস্ট্রাকশনের কিছু কথাবার্তা ছিল, তারপরে আমাদের যে রেজিস্টারের কথাবার্তা ছিল। আজকে হইলো আমাদের স্লাইড থ্রিটা দেখি আমরা কি আছে। স্লাইড থ্রিতে আমাদের দেখেন, আমরা একটু কন্টিনিউ করি। আমরা আগের ক্লাসে আপনাদের বলছিলাম যে এরকম একটা প্রোগ্রাম, আপনারা যখন কোনো একটা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবেন, কোনো একটা কিছু নিয়ে কাজ করবেন, ওইটা আগে কি হয়, প্রোগ্রাম কাউন্টারে স্টোর হবে। ওই যে আমার মানে পরবর্তী যে ইনস্ট্রাকশনটা ওইটা হলো আমার প্রোগ্রাম কাউন্টার স্টোর করে। ঠিক আছে, এখন দেখেন এখন হইলো আচ্ছা, এইখানে একটু ডিটেলস বলা আছে সেকেন্ড স্লাইডে। যখন আমরা এই কাজ করব যে কোনো একটা মেমোরি থেকে কোনো একটা কাজ করার জন্য প্রসেসরে কোনো একটা কিছু নেওয়া লাগবে, দুইটা জিনিস হইতে পারে আমাদের। একটা হইলো আমাদের মেমোরি থেকে ডাটাটা নিয়ে প্রসেসরে নিব, আরেকটা হইতে পারে কি যে প্রসেসর থেকে কাজ করা শেষ হয়েছে, ডাটাটা মেমোরিতে স্টোর করব। এরকম দুইটা কেস হইতে পারে আমাদের। তো প্রথমে আমরা যদি বলি যে আমরা মেমোরি থেকে ডাটাটা নিয়ে আমরা প্রসেসরকে দিব, এই ক্ষেত্রে আমাদের কিছু কাজ। দেখেন এখানে কি বলছে, যখন আমরা ডাটাটা ফেচ করব, মেমোরি থেকে ফেচ করব, তখন কি হয়, সেন্ড অ্যাড্রেস টু এমএআর। আমরা বলছিলাম কি এমএআর আমাদের কি হোল করে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। যখন আমরা একটা ডাটাটাকে ফেচ করব, তখন আমাদের এই অ্যাড্রেসটাকে আমরা মেমোরি থেকে প্রসেসরে ডাটা নিতেছি। এই ক্ষেত্রে আমাদের প্রথম যেই কাজটা হয়, এই মেমোরি থেকে যে অ্যাড্রেসটা আমি নিব, ওই অ্যাড্রেসটা এমএআর বা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে সেভ হবে। তারপরে দেখেন সেন্ড রিড সিগন্যাল টু মেমোরি মডিউল। একটা রিড সিগন্যাল কন্ট্রোল ইউনিট কি করবে, তখন একটা রিড সিগন্যাল পাঠাবে। যেই অ্যাড্রেসটা আমি মেমোরি থেকে যেই অ্যাড্রেসটা আমি নিব, সেই অ্যাড্রেসটা আমার প্রথমে এমএআর এ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার সেটাতে স্টোর হবে। তারপর আমরা একটা রিড সিগন্যাল পাঠাবো। রিড সিগন্যাল কে পাঠাবে, কন্ট্রোল ইউনিট পাঠাবে। এখন এই কন্ট্রোল ইউনিট দেখেন এরপরে বলছে ওয়েট ফর এমএফসি সিগন্যাল WMFC ফ্রম মেমোরি। যখন আমরা রিড সিগন্যালটা পাইয়া ফেলবো, রিড সিগন্যালটা পাওয়ার পরে আমরা করব কি, রিড সিগন্যাল যখন আমরা পাইলাম, তখন আমাদের এই একটা এমএফসি সিগন্যাল, মেমোরি একটা নতুন সিগন্যাল জেনারেট করবে। রিড সিগন্যালটা জেনারেট করা হলো আপনাদের কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট যখন আমাদের ডাটাটা মানে বড় প্রসেসরের কাছে যাবে, তখন আমরা বলি কি যে এই একটা, তখন মেমোরি একটা সিগন্যাল পাঠাবে যে এটাকে বল WMFC। এর মানে হইল মেমোরি থেকে প্রসেসে ডাটাটা গেছে। তারপরে ডাটা যাওয়ার পরে কি হয়েছে, গেট দ্য অপারেন্ট ডাটা ফ্রম এমডিআর। তার এখন এমডিআর এ কি থাকে, এমডিআর এর ডাটা থাকে, অথবা এমডিআর এ ইনস্ট্রাকশনটা থাকে। হ্যাঁ, তখন আমরা বলতেছি কি যে ইনস্ট্রাকশনটা অথবা ডাটাটা আমরা এমডিআর থেকে পরবর্তীতে নিতে পারবো। এটা হলো আমাদের ফেচ করার ক্ষেত্রে। এখন যদি আমরা এরকম হয়, প্রসেসরে আমাদের কাজ করা শেষ হয়েছে, এখন আমরা প্রসেসর থেকে ডাটাটা মেমোরিতে পাঠাইবো, তখন আমাদের কাজ করা লাগবে। দেখেন এখানে বলছে স্টোর ইনটু মেমোরি, মানে আমরা মেমোরিতে স্টোর করব। প্রথমটা ছিল ফেচ ফ্রম মেমোরি, যেটা আমাদের ফেচ করার জন্য যে কাজটা করা লাগবে, এটা হলো আপনাদের যেই মেমোরি অ্যাড্রেস থেকে ফেচ করবেন, ওই মেমোরি অ্যাড্রেসটা আপনি এমএআর এ রাখবেন। এমএআর এ রাখার পরে কন্ট্রোল ইউনিট একটা রিড সিগন্যাল জেনারেট করে। রিড সিগন্যালটা যখন মেমোরি পায়, তখন ওই ডাটাটা এমএআর থেকে প্রসেসরে চলে যায়। প্রসেসরে চলে যাওয়ার পরে WMFC একটা সিগন্যাল জেনারেট হয়, যেটা মেমোরি বলে যেটা ঠিক আছে আমি ডাটাটা পাইছি। তারপরে দেখা গেছে কি ওই ডাটা ঠিক মতো আদান প্রদান হওয়ার পরে যেই ডাটা অথবা ইনস্ট্রাকশন আমরা যাই কিছু না কেন এমডিআর এ রাখি। হ্যাঁ, এটা হলো আমাদের ফেচ করা। আরেকটা হইতে পারে আমাদের স্টোর করা। যদি আমি বলি স্টোর করব কোনো একটা ডাটা, দেখেন স্টোর ইনটু মেমোরি, তাহলে এখানে আমরা কি করব, যে প্রসেসর থেকে কোনো একটা অ্যাড্রেস অথবা কোনো একটা ডাটা আমরা মেমোরিতে স্টোর করব। এই ক্ষেত্রে দেখা গেছে এই আমরা প্রথমে কাজটা করব হলো এই সেন্ড দ্য রাইট অ্যাড্রেস টু এমএআর। হ্যাঁ, এইখানে কিন্তু আমরা দেখেন অ্যাড্রেসটাকে এমএআর এ পাঠাবো এবং একটা রাইট সিগন্যাল জেনারেট করব।
আমরা আগে প্রথমত আমরা আগে যখন ফেচ করছি তখন আমরা বলছি একটা রিড সিগন্যাল জেনারেট হবে, বাট এখন আমরা কি করব, অ্যাড্রেসটাকে এমএআর এ পাঠাবো, পাঠানোর পর একটা রাইট সিগন্যাল জেনারেট করবো, রাইট সিগন্যাল টু মেমোরি। এখানে দেখা গেছে কি আমরা অ্যাড্রেসটা এমএআর এ নিব, রেজাল্টটা এমডিআর এ নিব, তারপরে রাইট সিগন্যাল জেনারেট করব। তারপরে এমএআর এ নেওয়া মানে কি, এমএআর থেকে আমরা মেমোরিতে পাঠাই দেব। হ্যাঁ, এখন এখন দেখেন এখানে বলতেছি কি আমাদের নর্মালি আমাদের কি কাজ হইতে পারে, দেখেন এই যদি এরকম হয় এড R0,R1, এই ক্ষেত্রে কি আমাদের এই মেমোরি থেকে আনা নেওয়ার দরকার আছে? আসলে দরকার নেই। যদি আমাদের জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যেই কাজ হয়ে যায় তখন আমাদের তো আর মেমোরি দরকার নেই। বাট যদি এরকম হয় যে আমরা লোকেশন, আমরা এরকম একটা পড়ছিলাম না, মুভ লোকেশন R1, তখন কি হয়েছিল, লোকেশন থেকে R1 এ নিয়ে আসা লাগছিল। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের এই মুভ মানে এটা দরকার। এখন আমরা যদি একটু ডিটেলসে দেখতে চাই, দেখেন প্রোগ্রাম কাউন্টার কি করে, প্রোগ্রাম কাউন্টার করে হইলো আমাদের এই পরবর্তী ইনস্ট্রাকশনটা মানে সে স্টোর করে রাখে, পরবর্তী কোন ইনস্ট্রাকশনটা সে প্রসেস করবে। এখন দেখেন প্রোগ্রাম কাউন্টার থেকে আমাদের যে ইনস্ট্রাকশনটা আসলো ওটা আমার এমএআর সেভ হলো, এমএআর সেভ হইলো। এমএআর কি করলো, যখন এমএআর সেভ হইলো, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে কোনো একটা অ্যাড্রেস সেভ হইলো, মেমোরি অ্যাড্রেসটা ওই মেমোরি অ্যাড্রেসটা আমরা কি করছি, মেমোরিতে পাঠাইছি। আর সিপিইউ তখন একটা রিড সিগন্যাল জেনারেট করছে, এই রিড সিগন্যাল জেনারেট করছে, আমরা এমএআর থেকে অ্যাড্রেসটা মেমোরিতে পাঠাইছি। এই মেমোরি কি করলো, তখন এই অ্যাড্রেসটাকে এমডিআর এ পাঠাইলো, এই এমডিআর কি করলো, ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠালো। ইনস্ট্রাকশন রেজিস্টার মেমোরি এমডিআর ডাটাটা হোল্ড করলো, আর ইনস্ট্রাকশন রেজিস্টার কারেন্ট যে ইনস্ট্রাকশনটা ওইটাকে হোল্ড করলো। মানে মানে যদি আমি বলি আপনাদেরকে একটু ব্যাখ্যা করেন যে বেসিক অপারেশন স্টেপগুলা, তখন ফেচের জন্য একটা হবে, আরেকটা হলো স্টোরের জন্য একটা হবে, ঠিক আছে? যদি আমি বলি ফেচটা ব্যাখ্যা করতে তখন আপনাদের এতটুকু, অথবা স্টোরটা ব্যাখ্যা করতে তখন এতটুকু লাগবে। আচ্ছা দেখেন, তারপরে আমরা বলতেছি কি আমাদের এই ইন্টারাপ্ট একটা জিনিস আছে। ইন্টারাপ্টকে আমরা বলতেছি কি, দেখেন যখন আমাদের সিপিইউ নর্মাল কাজ করতে থাকে, ওই নর্মাল কাজ করার সময় যদি কোনো বাধা আসে, এই বাধাটাকে আমরা বলতেছি কি ইন্টারাপ্ট। এর মানে আমাদের সিপিইউ যে কাজটা করতেছে, এই কাজ করার সময় একটা বাধা আসলো, এই বাধাটাকে আমরা বলবো কি আসলে ইন্টারাপ্ট হয়েছে, ঠিক আছে? বাধাটাকে আমরা বলবো আসলে ইন্টারাপ্ট হয়েছে। এখন দেখেন এখানে বলছি কি ইন্টারাপ্টটা আর্জেন্ট সার্ভিসিং, ইন্টারাপ্টকে আমরা বলছি কি আর্জেন্ট সার্ভিসিং, ঠিক আছে? মানে এই আর্জেন্ট সার্ভিসিং বলতে বোঝাইতেছে কি যে এই যখন আমাদের প্রসেসর আমাদের আমাদের সিপিইউটা নরমালি কাজ করতে থাকবে, যখনই কোনো ইন্টারাপ্ট আসবে ইন্টারাপ্টকে আগে কাজ করতে দিতে হবে। প্রসেসরের সিপিইউ যখন যখন যে অবস্থায় কাজ করতেছিল ওই অবস্থায় থাইমা যাবে, থাইমা যাইয়া তারপর পরবর্তীতে ইন্টারাপ্টকে কাজ করতে দিবে। যদি আমরা বলি যেমন ইন্টারাপ্টের অপারেশনের প্রসিডিউরটা যদি আপনাদেরকে ব্যাখ্যা করতে বলি, তখন আপনারা এইভাবে বলবেন, দেখেন একটা ডিভাইস রেইজেস এন্ড ইন্টারাপ্ট সিগন্যাল। আমার ডিভাইসটা ধরেন আপনার ইন্টারাপ্ট কি হইতে পারে, ধরেন আপনি হুট করে একটা প্রিন্টের কমান্ড দিছে, তখন আপনার সিপিইউ নর্মাল যে কাজটা করতেছে এটা থামবে, থাইমা সে প্রিন্টের কাজটা করবে। ইনপুট আউটপুট ইন্টারাপ্ট এটাকে আমরা বলি। তাহলে আমরা বলতেছি কি দ্য ডিভাইস রেইজেস অ্যান ইনপুট সিগন্যাল ইন্টারাপ্ট সিগন্যাল যখন ডিভাইসটা প্রোভাইড করলো, তখন দেখেন কি বলছে, দ্য প্রসেসর প্রোভাইড দ্য রিকোয়েস্টেড সার্ভিস বাই এক্সিকিউটিং অ্যান ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। যখন ভালো করে মনে রাখেন, যখন আমরা একটা ডিভাইস ইন্টারাপ্ট সিগন্যালটা জেনারেট করলো, তখন প্রসেসর কি করে, একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করে। একটা আবার বলি, যখন আমার একটা ডিভাইস ইন্টারাপ্ট সিগন্যালকে রেইজ করলো, তখন প্রসেসর একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করে। তখন আমরা বলতেছি কি যে এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যখন এক্সিকিউট করবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যখন প্রসেসরটা এক্সিকিউট করবে, তখন দুই তিনটা কাজ করা লাগবে। কাজটা দেখেন, the state of the processor is first saved before servicing interrupt। মানে প্রসেসরের স্টেট বলতে কি,
যে কারেন্টলি আমাদের এখন বর্তমানে আমার এই প্রসেসরটা যে কাজ করতেছিল ওই কাজটা আমরা আপাতত সেভ করে রাখবো, সেভ করে ইন্টারাপ্টটা পারফর্ম করব। ঠিক আছে, ইন্টারাপ্ট মানে ধরুন আমাদের যে কোনো হার্ডওয়্যার ইন্টারাপ্ট হতে পারে, সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে। হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলতে ধরেন প্রিন্টের একটা কমান্ড দিলেন, অথবা ধরেন হলো কিবোর্ড থেকে কিছু আসে, মানে যেই জিনিসগুলো মানে হাই পাওয়ার, মানে নর্মাল এক্সিকিউশনকে থামাইয়ে দিয়ে ওই কাজগুলো করে। তাহলে আমার একটা ডিভাইস ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করলো, তারপর আমরা বলতেছি কি দেখেন দা প্রসেসর কি করে, একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করবে। এখন এই করার আগে প্রসেসর কি করে, সে বর্তমানে যে কাজগুলা করতেছিল এই কাজগুলো আগে প্রথমে সে সবগুলো মেমোরিতে সেভ করবে, সেভ করে তারপরে ইন্টারাপ্টটা ডাকবে আর কি। হ্যাঁ, দেখেন এখানে বলতেছি কি দেখেন, নর্মালি নর্মালি দ্য কন্টেন্টস অফ প্রোগ্রাম কাউন্টার, জেনারেল পারপাস রেজিস্টার এন্ড সাম কন্ট্রোল ইনফরমেশন আর স্টোরড ইন দ্য মেমোরি। ভালো করে খেয়াল করেন, এখানে বলছি কি যে প্রসেসর তার স্টেটটাকে সেভ করে। এখন প্রসেসরের স্টেট কি কি হইতে পারে, প্রসেসরের স্টেট হইতে পারে কি, যেমন একটা প্রোগ্রাম কাউন্টার, জেনারেল পারপাস রেজিস্টার, আদার ইনফরমেশন, আদার কন্ট্রোল ইনফরমেশন তারা মেমোরিতে সেভ করে। মেমোরিতে সেভ করার পরে দেখেন, when the interrupt service routine is completed, the state of the processor is restored so that the interrupted program may be continued. এর মানেটা দেখেন, আমাদের আমাদের এই ডিভাইস ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করলো, ইন্টারাপ্ট সিগন্যাল থেকে আমরা প্রসেসর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে চলে গেল। প্রসেসর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাওয়ার আগে প্রসেসরের যে স্টেটটা আছে, ওই প্রসেসরের স্টেট মানে প্রোগ্রাম কাউন্টারের কন্টেন্ট, জেনারেল পারপাস রেজিস্টারের কন্টেন্ট আর অন্যান্য কন্ট্রোল ইনফরমেশনটা মেমোরিতে স্টোর করে রাখলো। তারপরে যখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা শেষ হইলো তখন কি করে, প্রসেসর আবার যে স্টেটটা সে সেভ করে রাখছিল মেমোরিতে ওই স্টেটটা আবার রিস্টোর করে। রিস্টোর করার কারণে আমরা যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকেই আমরা কাজটা শুরু করতে পারি। তাহলে আমি যদি আপনাদের বলি ইন্টারাপ্টটা ব্যাখ্যা করতে অথবা প্রসিডিউর অফ ইন্টারাপ্ট অপারেশন ব্যাখ্যা করতে, তখন আপনারা এতটুকু লিখবেন। ঠিক আছে, এখন আমরা কিছু ইন্টারাপ্ট কি বলতেছি কি, কিছু ধরনের ইন্টারাপ্ট আমাদের আছে। যেমন দেখেন একটা ক্লাসে মানে ইনপুট আউটপুট ইন্টারাপ্ট মানে কি, যে ইনপুট আউটপুটের জন্য যে ইন্টারাপ্ট হয়। তারপরে এই যে এই প্রোগ্রাম ইন্টারাপ্ট হতে পারে, যেমন আপনি যেমন ভুল প্রোগ্রাম লিখছেন, ওভারফ্লো হয়েছে, ডিভিশন বাই জিরো করছেন, মানে ভুল প্রোগ্রাম মানে কি, ধরেন আপনি একটা ভুল কোড করছেন, করে আমরা এরকম অনেক সময় করি না, যে ধরেন আপনার ভুল করে আপনি একটা ভ্যালুকে জিরো দিয়ে ভাগ করে দিছেন। একটা ভ্যালুকে যখন আপনি জিরো দিয়ে ভাগ করেন তখন কখনো ওই আউটপুটটা আসবে না, আমাদের ইনফিনিটি ভ্যালু আসবে। ইনফিনিটি ভ্যালু কোনো কিছু কোনো কম্পাইলার প্রসেস করতে পারে না। সুতরাং এই যে কোনো ধরনের ভুলকেও আমরা ইন্টারাপ্ট বলতে পারি। তারপরে দেখেন এই যে টাইমিং সিগন্যালগুলোকে ইন্টারাপ্ট বলতে পারি। ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো, যেমন আউটপুটে প্রিন্টার, ইনপুটে কিবোর্ড, এগুলোকে আমরা ইন্টারাপ্ট বলতে পারি। মানে যখন আপনি একটা প্রিন্টার প্রিন্ট দিবেন তখন আপনার কারেন্ট কাজগুলো স্টপ হয়ে আগে প্রিন্টের কাজগুলো হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, এগুলো হালকা পাতলা বর্ণনা দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম মানে সব ওই যে এই স্লেটটা লাগবে না, এই সফটওয়্যার এই স্লেটটা লাগবে না, এটা আমি বাদ দিয়ে দেবো, এখান থেকে সরে দেবো। অপারেটিং সিস্টেম মানে কি, অপারেটিং সিস্টেম কি করে, যে এখন এখন দেখেন আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাইতেছি, উইন্ডোজটা চালানোর কারণে কিন্তু আপনারা একটা সুন্দর ইন্টারফেস দেখতে পেয়েছেন। মানে আমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম না চালাইতাম এত সুন্দর ইন্টারফেস আপনারা পাইতেন না। তাহলে অপারেটিং সিস্টেম ইউজারের সাথে আমাদের একটা হার্ডওয়্যারের একটা সুন্দর কানেকশন তৈরি করতেছে। ঠিক আছে, এগুলো আমার এই দুটো স্লাইড বাদ দিয়ে দিবে, এগুলো থিওরি স্লাইড। এতটুকু যে পড়াইছি এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? দেখুন তো আমাদের আমাদের এতটুকু যে পড়াইছি এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কারো? ইন্টারাপ্ট পড়াইছি, তারপর হলো আমাদের এই যে ফেচ করা, তা অথবা হলো স্টোর করা। কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? কোশ্চেন যদি না থাকে তখন আমরা ওটা আগেই আমরা আমরা বলতে পারি কি, দেখেন আমাদের সাইন ইন্টিজার রিপ্রেজেন্টেশন, এসটা কেটে গেছে, এটা আমরা বলতেছি কি সাইন ইন্টিজার রিপ্রেজেন্টেশন। সাইন ইন্টিজার রিপ্রেজেন্টেশন আমাদের পরবর্তী যে পরবর্তী পড়া। দেখেন আমরা বলতেছি কি, আমরা কম্পিউটারকে বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। যখন আমরা কম্পিউটারকে বিট দিয়ে রিপ্রেজেন্ট করব তখন এই এই রিপ্রেজেন্ট গুলো এরকম হইতে হবে। দেখেন এই সাইন ইন্টিজার রিপ্রেজেন্টেশন এখন হইতে পারে সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট হইতে পারে, টুস কমপ্লিমেন্ট হইতে পারে। ঠিক আছে,
এখন দেখেন অ্যাজাম্পশন ফর দ্য নেক্সট এক্সাম্পল, আপনারা পরবর্তী যে এক্সাম্পল গুলো আছে ওই এক্সাম্পল গুলো দেখবেন অ্যাজাম্পশন গুলো এরকম, সবগুলো আমরা 4 বিট করে চিন্তা করছি, 4 বিট। তার মধ্যে দেখবেন তিন তিন বিট আমরা ভ্যালু বলছি, 1 বিট আমরা ডাটা বলছি। আচ্ছা আপনি একটু ভালো করে খেয়াল করেন যে এই অংশটা দেখেন, এই অংশটা একটু ভালো করে খেয়াল করেন। এইখানে যেটা দেখা গেছে এটা দেখেন, আমরা যদি বলি সাইন রিপ্রেজেন্টেশন, সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন একটা বিট গুলাকে আমরা কয় বিটে রিপ্রেজেন্ট করব বলছি আপনাদের, 4 বিটে রিপ্রেজেন্ট করব। ভ্যালুগুলোকে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, এখন আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করলে দেখেন এই পাশে একটা জিনিস লেখা আছে, দেখেন আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করব, বাট আমাদের দেখেন এইটা হলো 0 1 0 0, এটাকে আমরা বলতেছি কি +4, আর আমরা বলতেছি কি 1 1 0 0, এটাকে আমরা বলতেছি কি -4। তাহলে আমাদের সাইনটা কোনখান থেকে আসলো, আমাদের প্রথম 3 বিট আমাদের ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, পরের যে 1 নাম্বার বিট বা এমএসবি যেটাকে আমরা বলতেছি লাস্ট বিট, এটা আমাদের রিপ্রেজেন্ট করতেছে সাইন। ঠিক আছে, এখন দেখেন এই ক্ষেত্রে আমি যদি বলি, আপনাদের সাইন কিরকম হবে, 0 থেকে 7 পর্যন্ত এক সাইন, আবার -0 থেকে -7 পর্যন্ত আরেক সাইন। ঠিক আছে, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে না যে এখানে +0 আবার -0 কেন আসলো, এটা এবার কেমন কথা, -0 বললে কিছু আছে অথবা +0 বললে কিছু আছে, জিরোতে একটাই হবে তাই না। তো এই 0 থেকে 7 পর্যন্ত একটা, আবার -0 থেকে -7 পর্যন্ত। এই এই যে +0 এবং -0 এই ঝামেলাটা সমাধান করার জন্য আমাদের আসছে হলো কি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টটা আপনাদের মনে আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট কি ছিল, কেউ কি বলতে পারবেন ওয়ান্স কমপ্লিমেন্ট ছিলটা কি, কেউ একজন বলেন ওয়ান্স কমপ্লিমেন্টটা ছিল কি। হ্যালো, আপনি কি আদৌ ক্লাসে আছেন? জি স্যার আছি, কিন্তু আমরা আসলে বাইরে আছি আমি আজকে, অন্যদের ব্যাপারে আচ্ছা জানি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু বলি, আপনারা যতটুকু মনোযোগ দিতে পারেন দেখেন। ওয়ান্স কমপ্লিমেন্টটা মানে হইল যে এই একটা ভ্যালুকে আপনারা কমপ্লিমেন্ট করবেন, বা জিরোটাকে 1 বানাবেন, 1টাকে 0 বানাবেন। ঠিক আছে, যেমন আপনি এই এক্সাম্পলটা দেখেন 0 1 0 0, এটা হলো আমাদের উপরের এক্সাম্পল, আর নিচের এক্সাম্পল হলো 1 0 1 1। তাহলে 0 1 0 0 এটাকে আমরা বলতেছি কি +4, 1 0 1 1 এটাকে আমরা বলতেছি কি -4। কেন -4 বললাম, কেন +4 বললাম, দেখেন আমরা হইলো উপরেরটাকে একদম জিরোটাকে 1 বানাইছি, 1টাকে 0 বানাইছি। হ্যাঁ, বানানোর পর যেটা হইছে ওইটাই আসলে এই মানে আমাদের পজিটিভ ভ্যালুটা নেগেটিভ। তাহলে দেখেন আমাদের পজিটিভ ভ্যালু হলো 0 +1 +0 থেকে +7 পর্যন্ত আমার পজিটিভ। তারপরে দেখেন আমরা বলতেছি কি পরের গুলো হলো নেগেটিভ। কিভাবে নেগেটিভ হয়েছে, এই 7টাকে আপনারা মানে কমপ্লিমেন্ট করছেন, 0টাকে 1 বানাইছেন, 1টাকে 0 বানাইছেন, তখন দেখা গেছে কি, তখন দেখা গেছে হলো আপনাদের এই যে এই 1000 আসছে। আবার মানে মানে 1000 -7 আসছে 1000, এইটা। আবার দেখেন আপনারা যদি যে +6 কে কমপ্লিমেন্ট করেন, 0 1 1 0, এটাকে বলে 1001, তাহলে 1001 কে আমরা বলতেছি কি -6। মানে এর মানে কি আমরা এই রিপ্রেজেন্টেশনটাই ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। এর মানে যে 0 থেকে 7 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা জাস্ট হলো 1 এর জায়গায় 0 বসেছি, 0 এর জায়গায় 1 বসেছি। কিন্তু তারপরেও দেখা গেছে কি এই রিপ্রেজেন্টেশনে একটা সমস্যা থেকে যাইতেছে। এই সমস্যাটা হলো কি, এই দেখেন +0 এবং -0 আগে, এখন রিপ্রেজেন্টটা অনেকটা সুন্দর হয়েছে, বাট তারপরে আমাদের +0 এবং -0 সমস্যাটা থাকতেছে। এই সমস্যার সমাধান দূর করার জন্য আমাদের যে সলিউশনটা আসছে এটা হলো টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানে হলো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে দিব। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করব। তাহলে দেখেন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এই এক যদি আমি যোগ করি,
তাহলে দেখেন এই 0 থেকে 7 পর্যন্ত একটা আসবে, আবার -8 থেকে -1 মানে -1 থেকে -8 পর্যন্ত একটা আসবে। মানে জিনিসটা দেখেন +0 থেকে 7 পর্যন্ত 8টা ভ্যালু, -1 থেকে -8 পর্যন্ত 8টা ভ্যালু। আমার টোটাল কিন্তু 16টা ভ্যালু ঠিকই আসতেছে। ঠিক আছে? তাহলে 2's কমপ্লিমেন্টে আমরা কি করব? 2's কমপ্লিমেন্টে আমরা 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করব। হ্যাঁ? তাহলে আমাদের 2's কমপ্লিমেন্ট পাবো। এখানে একটু ভ্যালুগুলো বলা হয়েছে, দেখেন এখানে কি বলতেছে, সাইনে বলতেছে কি দেখেন, যে এই আমার এই বিটের এগুলো একটু ভালো করে দেখেন, এই বিটের সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট কোনটা, টুস কমপ্লিমেন্ট কোনটা। টুস কমপ্লিমেন্টে একটাই ডিফারেন্স আসছে, দেখেন এই -0টা নাই। এর মানে কি -1 থেকে -8 পর্যন্ত আসছে। ঠিক আছে, মানে -0টাকে আমরা বাদ দিতে পারছি, আমরা -8 বসাইতে পারছি। আর এগুলো একটু আমরা নিজেরা দেখে নিয়ে, এটা হলো কি নরমাল যোগ বিয়োগ, মানে আমরা বাইনারি যোগ করেন না, নরমালি বাইনারি যোগ বাইনারি বিয়োগ করেন না, এটা হলো বাইনারি যোগ ও বাইনারি বিয়োগ। এটা আপনাদের ডিএলডি কোর্সে সুন্দর করে দেখানো, আমরা দেখাইলাম না। এখন দেখেন আমাদের একটা ওভারফ্লো কন্ডিশন আসতে পারে। ওভারফ্লো কন্ডিশনটা মানে কি দেখেন, আমরা যখন দুইটা নাম্বার যোগ করব অথবা দুইটা নাম্বার বিয়োগ করব, তখন এই সমস্যাটা হইতে পারে। যদি এরকম হয় যে আমরা দুইটা পজিটিভ নাম্বার যোগ করছি কিন্তু আমরা আউটপুটে পাইছি নেগেটিভ নাম্বার, অথবা আমরা যদি দুইটা নেগেটিভ নাম্বারকে যোগ করি তখন আমরা আউটপুটে পাইছি পজিটিভ নাম্বার। যেমন উদাহরণ আমরা বলতেছি কি দেখেন, 5 আর 3কে আমরা যোগ করছি, যোগ করে আমরা পাইছি -8, অথচ 5 আর 3-এর যোগফল কিন্তু 8, মানে আমরা -8 পাইছি। অথবা আমরা দেখেন -7 -2 আমরা বিয়োগ করছি, -7 থেকে -2 বিয়োগ করছি, যেখানে আমরা পাইছি +7। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বলতেছি কি দেখেন, আপনি এটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা স্লাইড। এই ক্ষেত্রে আমরা বলতেছি কি দেখেন, কখন আমরা বুঝবো ওভারফ্লো হয়েছে, কখন আমরা বুঝবো ওভারফ্লো হয় নাই, এটা যদি আপনাদের ব্যাখ্যা করতে বলি, তখন আপনারা দেখেন এই যে এই জিনিসটা দিবেন, ওভারফ্লো নো ওভারফ্লো, ওভারফ্লো নো ওভারফ্লো, এইভাবে ব্যাখ্যাটা দেওয়া লাগবে। হ্যাঁ, দেখেন আমরা আমরা যদি বলি এরকম, আমরা যদি বলি এরকম যে 5-এর সাথে 3 যোগ করছেন -8 হয়েছে, এটাকে আমরা বলতেছি ওভারফ্লো। 5-এর সাথে 2 যোগ করছেন 7 হয়েছে, এটাকে আমরা বলতেছি ওভারফ্লো না, নো ওভারফ্লো। আবার দেখেন -2-এর সাথে -7 বিয়োগ করছেন, -7-এর সাথে -2 বিয়োগ করছেন, আসছে 7, এটাকে আমরা বলছি ওভারফ্লো। আমরা -3-এর সাথে -5 যোগ করে -8 আসছে, যেটাকে আমরা বলতেছি কি নো ওভারফ্লো। এখন আপনারা বুঝবেন কিভাবে কোনটা ওভারফ্লো হয়েছে কোনটা ওভারফ্লো হয়নি। আমরা বলি এই দেখেন, আমি যদি বলি আমাদের কেরি, আপনাদের কেরির কথা হয়তো মনে আছে, কেরি একটা জিনিস ছিল যে আপনারা 1 যোগ করছেন, 1 যোগ করলে কি আসে, শূন্য আসে, একটা কেরি আসে। তাহলে ওই ওয়ানটা আবার এই শূন্যর সাথে যোগ হলো, 1 যোগ করছেন শূন্য আসছে, একটা 1 আসছে, আবার 1 যোগ করছেন শূন্য আসছে, একটা 1 আসছে, 1 আর শূন্যতে 1। এইখানে দেখেন এই কেরিগুলো এরকম, আপনারা লাস্টের দুইটা ক্যারি চিন্তা করেন, লাস্টের দুইটা ক্যারি এমএসবির সাথে ক্যারিটা 1 আর বের হয়েছে ক্যারি হলো 0। তাহলে এই 0 এবং 1 এর যে এটা হলো ডিফারেন্ট, ডিফারেন্ট বিধায় এটাকে আমরা বলবো ওভারফ্লো। আবার একটু চিন্তা করেন নিচেরটাকে কেন ওভারফ্লো বললাম না, এ দেখেন 1 এর সাথে 0 যোগ করছি 1 আসছে, 0 সাথে 1 যোগ করছি 1 আসছে। ক্যারি তো উপরে দেখেন, ক্যারিগুলো আমি উপরে লিখতেছি, ক্যারি হলো 0। আমরা 1 এর সাথে 0 যোগ করছি 1 আসছে, উপরে ক্যারি আসছে 0, 0 এর সাথে 0 যোগ করছি 0 আসছে, উপরে আসছে ক্যারি আসছে 0। এই যে 0 লাস্টের দুটো চেক করেন, লাস্টের দুটো 0 0 মিলে গেছে, 0 0 যদি মিলে যায় এর মানে হলো আপনাদের কোনো ওভারফ্লো হয়নি। আবার দেখেন এইখানে চিন্তা করেন, এইখানে 1 এ 1 এ যোগ করছেন, আসলো 0, হাতে থাকলো 1, এই যে হাতের 1। 1 আর 0 যোগ করছেন 0, হাতে থাকলো 1, এই যে হাতের 1। 1 আর 0 যোগ করছেন 0, হাতে থাকলো 1, আর 3টা 1 যোগ করছেন 1, হাতে থাকলো। তাহলে দেখা গেছে লাস্টের দুইটা 1 1 মিলে গেছে, মানে 1 1 সেম। যেহেতু 1 1 সেম, সুতরাং আমরা বলবো এটাকে নো ওভারফ্লো। আবার দেখেন ওভারফ্লোটা কখন আসবে, ওভারফ্লোটা আসবে মানে ওভারফ্লোটা আবার যদি বলি যে -7 আর -2 বিয়োগ করছেন, দেখেন 1 এর সাথে 0 যোগ করছেন 1 আসছে, হাত কোনো হাতে মানে হাতে থাকলে 0, মানে কোনো ক্যারি আসে নাই। 0 এর সাথে 1 যোগ করছেন 1 আসছে, হাতে থাকলো 0,
জিরোর সাথে 1 যোগ করছেন 1 আসছে, হাতে থাকলে 0, 1 এর সাথে 1 যোগ করছেন আসছে হলো 1, মানে ওই যে দেখেন লাস্টের দুইটা ভ্যালু দেখেন, কে লাস্টের দুইটা ক্যারি দেখবেন, লাস্টের দুইটা ক্যারি কে আমরা বলতেছি কি 1 এবং 0, যেহেতু দুইটা আলাদা আসছে এর মানে কি এটা ওভারফ্লো হয়েছে। বুঝে গেছে? আচ্ছা, আজকে আপনাদের এতটুকু যা পড়ালাম এর মধ্যে কোনো কনফিউশন আছে? এই স্লাইডটা আপনাদের দেওয়া আছে, দেখেন এর মধ্যে কি কোনো কনফিউশন আছে? আপনারা একটু স্লাইডটা দেখেন, এর মধ্যে কি কোনো কনফিউশন আছে কিনা। আমি এই স্লাইডটা ক্লাসরুমে দিয়ে দিছি। স্যার আমাদের তাহলে স্যার এই যে মিডে কোন স্লাইড মানে কয় নাম্বার স্লাইড পর্যন্ত এক্সাম নেবেন স্যার? এটা তো 3 নাম্বার আহ, স্লাইড চলতেছে। হ্যাঁ, আমরা ধরেন আরেকটা স্লাইড দিব, 4 পর্যন্ত থাকবে। কারণ 4 আমাদের মিড পর্যন্ত? তো আপনার সামনের মাসের 10 তারিখ বা এরকম টাইপের, তাহলে ধরেন আমরা 4 পর্যন্তই যাইতে পারবো, এর বেশি আর যাবো না। আচ্ছা স্যার, স্যার সবগুলো হয়ে গেলে স্যার একটা শর্ট দিয়েন স্যার, হ্যাঁ, মানে সাজেশন দিব। এই জিনিসটা একটু বড় তো, থিওরিটিক্যাল বেশি তো, দেখা গেছে সাজেশন না দিলে আপনাদের থিওরি গুলো অনেক করতে স্যার অসুবিধা একটু হবে। ওভারভিউ করে দিন, কারণ স্যার অনেকগুলো তো একসাথে দেখতে গেলে আসলে কোনটার না অ্যান্সার না, হ্যাঁ কিভাবে করব, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আমরা গুলো আসলে হ্যাঁ গোলমাল লাস্টের লাগাই দিকে ফেলাইছি। ওভারভিউ করে দিব, অসুবিধা নেই। আপাতত আচ্ছা আমি স্যার, পড়ায় যেতেছি, তো পড়ায় যাওয়ার পরে যখন আপনাদের বোঝা হবে তখন আমি ওভারভিউ করে দিব। জি স্যার, ধন্যবাদ। এই পর্যন্ত কারো প্রবলেম আছে আজকের পড়ায়? অ্যাটেন্ডেন্স এভাবে দেন, অ্যাটেন্ডেন্স ট্র্যাকার আছে, আপনারা জয়েন করছেন মানে অ্যাটেন্ডেন্স আইসা করছেন, মানে কতক্ষণ আপনারা ছিলেন এগুলো দেখা যায় আসলে ওই অ্যাটেন্ডেন্স। তো আপনারা জানি জয়েন করলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, ওই প্রবলেম নেই। আপাতত কি যদি বোঝা যায় তাহলে কি আমরা ক্লাস শেষ করি? আসলে এই থিওরিটিক্যাল পড়া তো, কারণ বেশিক্ষণ পড়লেও আপনাদের আবার একটু দেখেন পেইন হবে, আসলে সব তো থিওরিটিক্যাল পড়া আসলে। আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকের পরে এতটুকু এন্ড করি। কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার ক্লাসটা আসলে মনোযোগ দিতে পারি না, বাইরে ছিলাম তো, একটু স্টাডি করা আপনি লাগবে এরপরে। একটু 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 ওই যে স্লাইডটা একটু গো থ্রু করেন, তারপরে যদি না বোঝেন তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার এটাই আলোচনা করবো দরকার হলে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। মানে আপনারা একটু স্লাইডটা গো থ্রু করেন, তারপরে যদি সমস্যা আমরা নেক্সট ক্লাসে আবার এই স্লাইডটা একটু ভালো করে দেখব। আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এন্ড করে দিতে পারি আজকে। আপনি লিভ নিতে পারেন।